একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছি আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবার ৭১ টেলিভিশনের ফটোকার্ড নকল করে অপতথ্য ছড়ানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে। ওদিকে গুজবের শিকার হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। টকশোর একটি ভিডিও বিকৃতভাবে এডিট করে চটকদার শিরোনাম দিয়ে মিথ্যা ছড়ানো হয়েছে এই নেতার বিরুদ্ধে। এসবের মধ্যেই খবর ছড়ানো হলো বাংলাদেশে নাকি সামরিক অভিযান চালানোর জন্য ইসরায়েল আর ভারত একটি গোপন বৈঠক করেছে এবং পরে দেখা গেল সেটাও গুজব। দর্শক, সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতেই সেটা দেখে নেব, তারপর আলাপে যাব। ৭১ টিভি ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে নির্বাচন নিয়ে একটি বক্তব্যকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্য দাবি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল বিষয়টি অপতথ্য, কারণ ৭১ টেলিভিশন এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি। রিউমার স্ক্যানার টিমও নিশ্চিত করে এমন কোনো মন্তব্য মির্জা আব্বাসও করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়েই ৭১-এর ফটোকার্ড নকল করা হয়েছে। ওদিকে সম্প্রতি ফেসবুকে খালেদ মহিউদ্দিনের টকশোর আদলে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অতিথি হিসেবে আছেন মির্জা ফখরুল এবং সজীব ওয়াজেদ জয়। বিষয়টি যে অপতথ্য সেটা নিশ্চিত করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ। জানা যায়, দুটো আলাদা ভিডিও থেকে এডিট করে এই ভিডিওটি বানানো হয়েছে, চটকদার শিরোনাম দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক আলোচনা নামের একটি ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন ধরেই অনেক এডিটেড টক শো আপলোড করা হচ্ছে এভাবেই, যেখান থেকে অপতথ্য ছড়াচ্ছে ক্রমাগত। এরই মধ্যে সম্প্রতি ভারত ইসরায়েল একসাথে বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনা করার জন্য দিল্লিতে গোপন বৈঠক করছে এমন শিরোনামে বিবিসি বাংলার লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা গেল এটাও মিথ্যা তথ্য। বিবিসি বাংলা এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। ওদিকে ফেসবুকে অনেকে দাবি করেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর আরোপিত ৩৭% শুল্ক হার কমিয়ে 10% নামানোর ঘোষণা দিয়েছে এবং বাংলাদেশের অনুরোধেই এটা করা হয়েছে। বিভ্রান্তি দূর করে সঠিক তথ্য তুলে ধরে রিউমার স্ক্যানার জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক হার কমানোর সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নেওয়া হয়নি, বরং বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টিরও বেশি দেশে ৯০ দিনের জন্য শুল্ক হার কমিয়ে 10% নামিয়ে আনা হয়েছে। যদিও চীনের ক্ষেত্রে উল্টো শুল্ক হার বাড়িয়ে ১২৫% করা হয়েছে। বাংলাদেশের অনুরোধে সারা বিশ্বের জন্য শুল্ক স্থগিত করার দাবিটিও সত্য নয়। এখানেই শেষ নয়। আজ ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা। এর প্রেক্ষিতে গত রাতে ফেসবুকে এসএসসি ফাইনাল এক্সাম ২০২৫ নামের একটি পেজ থেকে প্রশ্নের কিছু ছবি যুক্ত করে একটি পোস্টের মাধ্যমে দাবি করা হয় এসএসসি এবং দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। পরে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম সত্যি তথ্যটা বের করে আনে। জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি, ২০২৪ সালের প্রশ্নকে কারসাজি করে প্রচার করা হয়েছে। দর্শক, আজ ৫টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল রীতিমতো টার্গেট করেই বিএনপি নেতাদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে অপতথ্য। এছাড়া রাজনৈতিক ও আন্তর্জাতিক খবরগুলোকেও বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়েও দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। বরাবরের মতো বেশ কয়েকটি অপতথ্য এবং তার ফ্যাক্ট চেক আমাদের সামনে ছিল এবং সেখান থেকে আসলে বাছাই করে কয়েকটি দেখানোর চেষ্টা করলাম এবং এখান থেকে আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাইফুদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং অধ্যাপক সাইফুদ্দিন, আপনার কাছে শুরুতে একটু ছোট করে জেনে নিতে চাই, মানে আমরা দেখতে পাচ্ছি যে গুজব ছড়াচ্ছে এবং সেই গুজবের রীতিমতো একটা ঝড় বয়ে যাচ্ছে দেশে। সবচেয়ে বড় কথা, টার্গেট করে গুজব ছড়াচ্ছে। কোনোবার আমরা দেখতে পাচ্ছি যে সংঘবদ্ধ গুজবের শিকার হচ্ছেন প্রধান উপদেষ্টা, আবার আমরা দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপি শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারাও গুজবের শিকার হচ্ছেন। মূলত এই সবকিছু আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? অন্তত আপনার বিশ্লেষণ কি বলে, ছোট করে আগে সেটা জানবো।
আমরা বোধহয় অধ্যাপক সাইফুদ্দিনের সঙ্গে যোগাযোগটা হারিয়ে ফেলেছি। পুনঃসংযোগ স্থাপন করতে করতে মোহাম্মদ সাইমুর রেজা তালুকদার, আপনার কাছে আসতে চাই, একটু বলবেন আসলে মানে আপনি অন্তত দেখেন কিনা যে কোনো আইনের দুর্বলতা আছে? কারণ আমরা জানি যে গুজবের বাইরে কোনো দেশই না, সব দেশই আসলে গুজবটাকে ডিল করছে। উন্নত দেশগুলো হয়তো একটা প্রক্রিয়ায় করে, সেখানে আমরা আসলে কোনো আইনগত দুর্বলতায় পিছিয়ে আছে কিনা এবং আপনার দিক থেকে আসলে কি করণীয় মনে করেন আসলে সমাধানের জন্য? আচ্ছা, ধন্যবাদ। যেটা হচ্ছে আমরা একাডেমিক্যালি তিনটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে ডিসইনফরমেশন, আর একটা হচ্ছে মিস ইনফরমেশন, আর একটা হচ্ছে ম্যাল ইনফরমেশন। ডিসইনফরমেশনটা হচ্ছে যে একটি মিথ্যা তথ্য কারো ক্ষতি সাধন করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হলো, যে একটু আগে আপনি যেগুলো দেখাচ্ছিলেন যে উদাহরণগুলো, এবং সেটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে, এটা ডিসইনফরমেশন। মিস ইনফরমেশন হচ্ছে কেউ একজন ভুল তথ্য বা মিথ্যা তথ্য ছড়িয়ে দিল, কিন্তু সেটা অসাবধানতাবশত অথবা হয়তো সে বিশ্বাস করতে এটা সত্য, আসলে সত্য নয়, এটা এক ধরনের মিস্টেক, ভুল হয়ে গেছে, কিন্তু এটার পেছনে ধরেন কোনো ক্রিমিনাল ইন্টেন্ট ছিল না। উদাহরণস্বরূপ যখন ওই কোভিড পিরিয়ডে যখন লকডাউন হয়েছিল, তখন দেখবেন যে অনেকেই নানা ধরনের পোস্ট শেয়ার করতো ফেসবুকে যে অমুক গাছের পাতা খেলে বা রস খেলে কোভিড চলে যাবে। তথ্যটি মিথ্যা ছিল, কিন্তু মানুষ হয়তো সরল বিশ্বাসে শেয়ার করেছে, এটা মিস ইনফরমেশন। আর তৃতীয়টা হচ্ছে ম্যাল ইনফরমেশন, সেটা হচ্ছে সত্য এবং মিথ্যাকে মিশিয়ে যখন উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হয় কারো ক্ষতি করার উদ্দেশ্যে, সেটা ম্যাল ইনফরমেশন। অথবা সত্য তথ্যটাই আপনার প্রচার করা হচ্ছে কিন্তু কারো ক্ষতি সাধন করার উদ্দেশ্যে। উদাহরণস্বরূপ মনে করুন কারোর কোনো একটি বিব্রতকর অতীত, সেটা সত্যি, কিন্তু এখন আমরা বর্তমানে বারবার প্রচার করছি সেই ব্যক্তিকে মনে করেন মানহানি করার উদ্দেশ্যে অথবা কোনো একটা পলিটিক্যাল গেইন অর্জন করার জন্য, তো সেটা হয়ে যায় ম্যাল ইনফরমেশন। আমাদের দেশে যে আইন আছে প্রচলিত, যদি আমি স্পেসিফিক্যালি বলি যে সাইবার নিরাপত্তা আইন, সেখানে এই ধরনের কোনো ভাগ নেই। অথবা আমাদের দেশের প্রধান যে আইনটা, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধের বিচার করা হবে, সেখানে সাইবার অপরাধের কোনো ধরনের ক্লাসিফিকেশন করা নেই। আপনি যদি ইউরোপিয়ান কাউন্সিলের কনভেনশন অন সাইবার ক্রাইম দেখেন, সেখানে কিন্তু স্পষ্টভাবে 3 ধরনের ক্লাসিফিকেশন উল্লেখ করা আছে সাইবার অপরাধে, কিন্তু আমাদের দেশে সেই ধরনের ক্লাসিফিকেশন নাই। কিন্তু কিছু কার্যক্রমকে অপরাধীকরণ অথবা অপরাধ হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে। তো সমস্যাটা হচ্ছে যে ধরুন নতুন ধরনের ক্রাইম অথবা এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে ক্রমাগতভাবে ফেক নিউজ অথবা গুজব অথবা অর্ধসত্য এগুলো যখন এসে পড়ে, এটার ক্যাটাগরাইজেশন না হলে যারা অপরাধ করেছেন তাদেরকে পরিপূর্ণ মাত্রায় শাস্তি প্রদান করাটা সবসময় নিশ্চিত নাও করা যেতে পারে। ধন্যবাদ। আচ্ছা, আমি এখান থেকে আলাপটা শুরু করব, তার আগে আরেকটু কনটেক্সটে বুঝে আসার চেষ্টা করি। অধ্যাপক সাইফুদ্দিন, আপনাকে পেয়েছি আবারও। যেটি আসলে জানতে চাইছিলাম যে পরিকল্পিতভাবে বা টার্গেট করে আসলে গুজব ছড়ানো হচ্ছে। গেল 2 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি সংঘবদ্ধ গুজবের শিকার হয়েছেন প্রধান উপদেষ্টা, একই সঙ্গে বিএনপি মহাসচিব থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বে যারা আছেন এই দলটির, তারাও হরহামেশে গুজবের শিকার হচ্ছেন। আর আজকে দেখা গেল বিভিন্ন সময় বিভিন্ন টকশোর অংশগুলো কেটে নতুন করে একটা কিছু তৈরি করা হচ্ছে। সব কিছু মিলে এগুলোর ইঙ্গিত আসলে কি বুঝছেন এবং সমাধানের জায়গাটা কি হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমার বন্ধু যে 3 ধরনের তথ্যের কথা বললেন, যথার্থই বলেছেন, এবং এই 3 ধরনের তথ্যই আমাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আপনি যে প্রশ্ন করেছেন সাম্প্রতিক সময়ের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ অত্যন্ত ক্ষতিকারক। এটা যেমন আভ্যন্তরীণ রাজনীতি, আভ্যন্তরীণ পারস্পরিক সম্পর্কে অবনতি ঘটাচ্ছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অনেক সংকট তৈরি করার আশঙ্কা তৈরি হচ্ছে। সবচেয়ে বড় অসুবিধা হলো যে এই তথ্য প্রযুক্তি যত দ্রুত ছড়িয়েছে আমাদের মতো দেশে, এর ব্যবহার যত দ্রুত ছড়িয়েছে, এই তথ্য প্রযুক্তির ব্যবহারের যে নৈতিক শিক্ষা, এই শিক্ষাটা আমাদের মধ্যে তত দ্রুত ছড়াতে পারেনি। আমরা স্কুল পর্যায় থেকে তথ্য প্রযুক্তি ব্যবহারের কারিগরি বিষয়গুলো শিখে নেই, কিন্তু এই তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে যে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের যে নৈতিক মানদণ্ড থাকা দরকার, সেই বিষয়টি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায় থেকে বা অন্যান্য পর্যায় থেকে শেখানো হয় না। তৃতীয়ত, এই তথ্য প্রযুক্তির যে অপব্যবহার বা অপপ্রয়োগ, যেটা আমার সহকর্মী বন্ধু বললেন,
সেটার যে আইনি প্রতিকার, সেই আইনি প্রতিকারটা আমরা সবাই কিন্তু জানি না। যে এই না জানার কারণেও কিন্তু আমরা অনেক সময় নিজেরা প্রতিকার নিতে পারি না। আমাদের যখন এই ভার্চুয়াল মিডিয়া ছিল না, তখন আমরা কি করতাম, আমরা পত্রিকাতে রিজয়েন্ডার দিয়ে দিতাম, আমরা পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিয়ে দিতাম। কিন্তু এখন এই মাধ্যমটা ইন এ ব্লিঙ্ক অফ আই এত দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং সেটা অনেক ক্ষেত্রে এত চটকদার হচ্ছে, এত পপুলারলি ব্যবহৃত হচ্ছে এবং মানুষ এটাতে আগ্রহ বোধ করছে, সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর হয়ে যায়। আপনি জানেন আমাদের অঞ্চলে একটা কথা আছে যে কান চিলে নিয়ে গেছে, মানুষ চিলের পেছনে দৌড়ায়, নিজের কানে হাত দিয়ে দেখে না। এটা আমরা অনেক পুরনো প্রবাদ হলেও আমরা এখন সেইটার একেবারেই বাস্তব প্রয়োগ দেখতে পাচ্ছি। আমাদের দেশের আমরা অধিকাংশ এই ফেক নিউজগুলোকে পছন্দ করছি এবং এর পেছনে ছুটছি। আমি আপনাকে ধন্যবাদ জানাই এই যেহেতু একটা আয়োজন করার জন্য। এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমিও অনেকদিন ধরে আপনার এই প্রোগ্রামটা দেখছি এবং আমরা বুঝতে পারছি যে আমার মতো অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো নিউজ ভার্চুয়াল মিডিয়া আসলেই সেটাকে আমরা চট করে বিশ্বাস করব না। আমি মনে করি এটা প্রচারণাটা অত্যন্ত জরুরি, যে এরকম ফেক নিউজ হতে পারে, কিভাবে এটাকে আর্টিফিশিয়ালি ব্যবহার করে এটাকে সত্যের মতো উপস্থাপন করা যায়, এই প্রচারটাও আমরা সাথে সাথে করব। এবং বেশ কয়েকটি পয়েন্ট আসলে এখানে উল্লেখ করলেন আপনারা। আসলে প্রথমত নৈতিকতা জায়গাটা থাকা, মানুষকে আসলে খবরের পেছনে দেখা মাত্র বিশ্বাস না করা, অর্থাৎ কান নিয়ে গেছে ছিলে এই তথ্যে বিশ্বাস না করা এবং পরবর্তীতে প্রচারণার দায়িত্ব পালন করা। আইনের দুর্বলতা জায়গাগুলো তো স্পষ্ট হলো। সবশেষ মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার একটু বলবেন, আজ হোক কাল হোক নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে, নির্বাচনের একটা রোডম্যাপ হয়তো খুব শীঘ্রই চলে আসবে। এই যে নির্বাচনের সময় আমরা প্রত্যেকবারে দেখি গুজব যেন আলাদা একটা মাত্রা পায়। এখনকার প্রেক্ষাপট বিবেচনায় কি করণীয় আসলে নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? আচ্ছা, আমি একটু আগে সাইফুদ্দিন স্যারের কথা শুনছিলাম। আসলে আমাদের দেশে ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সাক্ষরতার মাত্রাটা এখনো সেরকম নয়, খুবই কম, এবং এই কারণে এটার বেশ ঝুঁকি আছে। কারণ নির্বাচনের আগে সামনের দিকে যেটা হবে, একটা উল্লেখযোগ্য সংখ্যক যারা ভোটার তারা কিন্তু সুইং ভোটার হবে, মানে তারা কোনো দল মতপন্থী হতে হবে না, তারা অবস্থা দেখবে, পারিপার্শ্বিকতা দেখবে এবং ইনফরমেশন আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোর ভিত্তিতে ওনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। এবং সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়াতে অথবা ইলেকট্রনিক মিডিয়াতে আপনার ইনফরমেশন ফ্লাড হয়, মানে বন্যা বয়ে যায়। এখন আমাদের পক্ষে আসলে পার্থক্য করাটা খুবই কঠিন হয়, কোনটা সত্য কোনটা অর্ধসত্য, এবং এত বেশি পরিমাণ ইনফরমেশন আসছে যে চিন্তা করার আসলে সুযোগ নেই। এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কন্টেন্ট, যেটাকে আমরা বলি অনলাইন কিউরেটেড কন্টেন্ট, মানে আমাদের চিন্তাভাবনা মনোজগৎকে প্রভাবিত করে, এইভাবে এই কন্টেন্টগুলোকে সাজানো হয়। চটকদার মনে করেন একটা শিরোনাম বেশি পপুলারিস্টিক করে চালানো হয়। কিন্তু আপনি খুব চমৎকার একটা কথা বলেন, আমি এখান থেকে সময়টা পেলে আলাপটা দীর্ঘ করতাম, কিন্তু এটা আমি ধরে নিচ্ছি যে ঠিক এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা হচ্ছে ডিজিটাল লিটারেসি যত বেশি সম্ভব শক্তিশালীভাবে ছড়িয়ে দেয়া। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাইফুদ্দিন আমাদের সঙ্গে ছিলেন। এবং যে গুজব চলছে করণীয়টা কি একটা সমাধান খোঁজার চেষ্টা করছিলাম। এবং আপনারা আছেন দর্শক ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একই সময় একইভাবে আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenews এই ঠিকানায়, এবং আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।